তিনি মানেই আমার কাছে এক প্রাণোচ্ছল মানুষ। তিনি মানেই সারাক্ষণ মুখে হাসি, আর তার সাথে অনেকটা কিন্তু বেশ গল্প করার মতো, জমিয়ে গল্প করার মতো একটা ব্যাপার রয়েছে। তবে আজকে যে ব্যাপারটা আমি আবিষ্কার করলাম সেটা জানি না কতটা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, কারণ অফ ক্যামেরা জানতে পারলাম তিনি কিন্তু দারুণ একটা কোড ল্যাঙ্গুয়েজও ব্যবহার করেন, যেটা আপনারা কখনো তাকে নিয়ে ভাবেননি। যার কথা বলছি তিনি আপনাদের খুব কাছের একজন অভিনেত্রী, খুব প্রিয় একজন অভিনেত্রী। শি ইজ নান আদার দেন সৌমিলি দি। ওয়েলকাম টু টল ইনসাইড। কেমন আছো সৌমিলি দি? ভালো আছে, তুমি কেমন আছো? এবং যেটা বললাম, যেটা আমি চাক্ষুষ আর কি দেখলাম, কোড ল্যাঙ্গুয়েজের কথা বলছো। আমাদের এখানে প্রচুর কোড ল্যাঙ্গুয়েজ আছে, কারণ সেটে ডিরেক্টর যাতে বুঝতে না পারে, আমরা প্রচুর সবাই একসঙ্গে, তো আমাদের বসু পরিবার, বড় পরিবার, এবং আমরা বিভিন্ন বিভিন্ন জনকে নিয়ে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছি। মানে ও আমার সামনে দাঁড়িয়ে আছে, ওকে নিয়েই বলবো কিন্তু কোড ল্যাঙ্গুয়েজে বলবো, আবার আরেকজনকে নিয়ে বলবো, ওর সঙ্গে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলবো। তো মানে এরকম আমাকে নিয়ে ওরাও হয়তো বলছে, কোড ল্যাঙ্গুয়েজে বলছে। তো মানে এইটা আর কি এরকম আর কি, মানে কোড আনকোড হয়ে যায়। আবার এক্সপ্রেশনে আমরা বুঝিয়ে দিই যে কি আমরা করেছি। তো এই জিনিসটা সারাক্ষণ চলতেই থাকে, কারণ না চললে আমরা মরে যাব। কারণ মেগা সিরিয়াল তো সারাটা দিনের জন্য প্রায় 14 ঘন্টার, মানে আমাদের এখানেই বেশি থাকি, বাড়িতে কম থাকি। তো সেইটার জন্য আমরা ভীষণ মজা করতে ভালোবাসি, এবং সেটে আমাদের খুব হই হই, যখনই শর্টের একটু গ্যাপ হয় হই 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 হই। আর বেচারা একদম মানে ছোটো যারা, তারা বকা খেয়ে যায় আমাদের জন্য, স্বাভাবিক। তো মানে আমরা এই দুষ্টুমিগুলো করি, কিন্তু না তারপরে আবার সবাই আমরা একসঙ্গে হই হই। ডিরেক্টরও জানে, এবং এই সেটে সবথেকে বেশি খুনসুটি হয় আমার আর আমার বাবার মধ্যে আর কি। বাবা বলে, বাবা স্টারকাস্ট। আমার যেদিন ডায়লগ থাকে না, কম ডায়লগ থাকে, তো সেদিন সুব্রতদা বলে সব আর্টিস্টদের দিয়ে চলে না, কেন নেয় আর কি আজকাল, আমি তো স্টারকাস্ট। তো এইসব নিয়ে আমরা প্রচুর মজা করি, প্রচুর এনজয় করি। আমি যেদিন থাকি সেদিন নাকি টিআরপি থাকে না, বাবা যেদিন থাকে সেদিন টিআরপি থাকে। তো একদিন আমাদের যে ডিরেক্টর, সে ক্রিশ বললোই আর কি, এবার সেই দিনটা আসতে চলেছে যেদিনকে এক হাত দিয়ে আমাকে সৌমিলি দিকে আটকাতে হবে, এক হাত দিয়ে আমাকে বাচ্চাটাকে আটকাতে হবে। তো মানে এইসব চলতে থাকে আমাদের প্রচুর মজা চলে সেটে। এবং সেটার ঝলক আমরা কোথাও গিয়ে বোধহয় অফ স্ক্রিনের এই খুঁটি নাটি একদম খুনসুটি যেটা, সেটাই অন স্ক্রিনে আমরা রিসেন্ট একটি এপিসোড দেখতে পেয়েছি, যেখানে একেবারে সম্মুখ সমরে মেয়ে এবং বাবা। হ্যাঁ, ধরা পড়েছে সেটা। ওহো, তোমরা লুকিয়ে লুকিয়ে তাহলে। হ্যাঁ, এইটা আমাদের চলে, এটা আমাদের মেকআপ রুমে চলে। আজকে তো কেউ সময় পাচ্ছে না, রাদার বাবারা আমাদের মেকআপ রুমে চলে আসে, এবং পাশেই হিরো রায়ানের মেকআপ রুম, আমাদের মেকআপ রুমের পাশে। ও খুব সুন্দর করে সাজিয়েছে, কফি মেশিন, ও রিয়াজ আমাদের কফি টফি বানিয়ে খায়, এবং সেটা বাবারা সহ্য করতে পারছে না। তো বাবারাও সবাই চলে আসছে, বাবা, দাদা, ভাই সবাই চলে এসে আমাদের জমিয়ে আড্ডা হয়, আমরা অনেক কিছু খেলি, গেমস খেলি, উনো খেলি, রামসেরাজ খেলি। তো খুব খুব মজা করে আর কি আমাদের পরিবার রয়েছে সব কিছু। মানে ঠিক যেরকম হয় না, মামা মাসিরা খুব কাছের হয় আমরা জানি, এখানে কিন্তু পিসি ভীষণ কাছের দেখতে পাচ্ছি। এবং সবাই, আমার ভাইপো, ভাইজি, ভাইয়ের বউ, মানে বসু পরিবারের সবাই, আমার মা, মানে কেউ কেউ এমন নয় যে সত্যি। হ্যাঁ, এবং একটা অদ্ভুত একটা সত্যি কথা টাচুড আমি একটা গ্রুপ পেয়েছি, কারণ এর আগে আসার সময় অনেকেই বলেছে যে এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সেটা তোমরাও জানো, আমরাও জানি, যে রেসপেক্ট বা মেকআপ রুমের যে পরিবেশটা। বাট ডে ওয়ানটা আমরা সবাই শুধু অবজার্ভ করেছি একে অপরকে, তারপর থেকে আমরা যেটা দেখলাম যে আমাদের সবাই ভীষণ ভীষণ ভালো। মানে আমি যাদের সাথে কাজ করছি, সিনিয়রও অনেকে আছে, এবং আমার সমসাময়িক আছে, আমার থেকে ছোট অনেকে আছে। তো সেই জায়গাটা প্রত্যেকে ভীষণ ভীষণ কোঅপারেটিভ, এবং যে রেসপেক্টের জায়গা, যেটা আমরা আমাদের সিনিয়রদেরকে দিতাম বা এখনও দিই, সেই রেসপেক্টটা তারা দেয়, এবং সমান তালে আমরা ইয়ার্কিও মারি। তো সেইটা আমার ভীষণ ভালো লেগেছে। এই গ্রুপটার প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো। সৌমিলিদি, এই যে তুমি রেসপেক্টের কথাটা বললে, যে রেসপেক্টটা কিন্তু এখানেও আছে, কিন্তু আবার খুনসুটিটাও আছে একই রকমভাবে, দুটোই মানে চলছে আর কি সমান তালে। যেরকম অন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে পিসি সবার খুব ফেভারিট, সেখানে সৌমিলিদিও বোধহয় সবার কাছে এখন খুব ফেভারিট হয়ে গিয়েছে না? এই দুষ্টুমিতেগুলোতে বোধহয় তুমি একটুখানি ঢুকে পড়ো। হোপফুলি সেটা ওরাই বলতে পারবে। হ্যাঁ, আমি ভীষণ দুষ্টুমি করতে ভালোবাসি। আমরা ছবি তুলছি, আমরা পরশু দিনই এসে এখানে বাইরে কলেজের একটা সেট হয়েছিল, তো যেখানে গ্রাস পাতা ছিল, ফলস গ্রাস। তো আমি আর আমার ছোট ভাইজি রাকা, তো মানে শৈলী যে ক্যারেক্টারটা করছে, তো আমরা দুজনে, আর রায়ান আমাদের স্পিকারে আর কি ব্লুটুথ স্পিকারে গান চালিয়ে দিয়েছিল, আমরা প্রচণ্ড নেচেছি আর কি এসে। এখন ওরা সবাই রেডি টেডি হচ্ছে, সবাই মিলে রেডি হচ্ছে, আমাদের তখন সময় ছিল, আমরা দুজনে প্রচুর নেচেছি, নেচে টেচে। হ্যাঁ, অফ স্ক্রিন প্রচুর আমরা নেচেছি, তখন শাড়ি পরেছিলাম না, জিন্স টিন্স পরে আমরা প্রচুর নেচে টেচে হই হই করে তারপরে আমরা আবার মেকআপ অবস্থায় কিন্তু এসে তারপর আবার ক্যারেক্টারে ঢুকে গেছি। তো
তো এগুলো আমাদের চলতে থাকে। ওয়ার্ম আপ, ওটা আমাদের ওয়ার্ম আপ করা, দিনটা শুরু হলো ওইভাবে। তো এইসব চলতে থাকে, ইয়ো ইয়ো ও সব চলে আমাদের। মানে কলেজ জীবনেও কোথাও একটা ফেরত চলে গেলে। একদম একদম, এই বাচ্চাগুলো তো আজকে সবাই আর কি একটু ঘেঁটে রয়েছে, কারণ এত বড় সিন, এত আর্টিস্ট, তো সেই জন্য আজকে সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আদারওয়াইজ একটু বাদেই বা মাঝে মধ্যে ঢু মারলেই দেখতে পাবে যে রুমগুলোতে কী হয়, শুধু রুমে কী হয়। মানে ওই একান্নবর্তী পরিবার, তো তো সবাইকে তো একসাথে থাকতে হবে, সেটা অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন। এবং একটা যেটা আমি মনে করি কি বলো তো, এই অফস্ক্রিন বন্ডিংটা যদি আমরা তৈরি না করি, তাহলে অনস্ক্রিন সেটা বেরিয়ে আসাটা খুব খুব মুশকিল। এবং যেহেতু আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে মিলেমিশে, তো সেই জিনিসটা যেন কারোর ফিল না করে, কেউ যেন আমরা ফিল না করি যা আমি বোধহয় জুনিয়র বা সিনিয়রদের বোধহয় একটা রয়েছে, সেইটা যেন কেউ ফিল না করে। সমৃদ্ধি নিজে কখনো ফিল করেছিলে? তোমার তো নয় নয় করে 25 বছর। হ্যাঁ দেখো, আমি যখন এই প্রফেশনে এসেছি তখন নিজেও আমি স্টুডেন্ট, আমি তখন স্কুলে পড়ি। তারপরে আমাদের সময় যেরকম বলতাম যে আমাদের রুম দিত, পড়াশুনো করেছি, গ্র্যাজুয়েশনও করেছি, করতে করতে সব ঠিক আছে, বাট কিছু কিছু সিনিয়র ভীষণ কোঅপারেটিভ ছিলেন, কিছু কিছু সিনিয়ররা ছিলেন না, বলতে বাধা নেই, সব সিনিয়রদের কাছ থেকে আমরা পাইনি, কিন্তু কিছু সিনিয়র ছিলেন ভীষণ ভালো। তার মধ্যে আমি ভাস্করদার নাম বলবো, ভাস্করদা খুব ভালো মানুষ ছিল, তনিমা দিয়েছিলেন, মানে যাদের সঙ্গে আমি হিরো হিরোইন করেছি আর কি, ভাস্করদা ছিল, বাবানদা ছিল। তো তখন আবির টাবির তো আমরা পরে একসঙ্গে সমবয়সী আমরা একসাথে কাজ করেছি, যিশু আমি, কিন্তু আমি সিনিয়রদের কথা বলছি, এবং সৌমিত্র জেঠু, সাবু আন্টি, যাদের কাছ থেকে শেখার, মানে বেনুদা, মিঠু বৌদি, অনুসুয়াদি, মানে এই মানুষগুলোকে দেখে শিখেছি যে কীভাবে ডাউন টু আর্থ হওয়া যায়। এবং ঋতুদি, বুম্বাদা, যাদের সাথে কাজ করেছি, আমরা কিন্তু তাদের বিহেভিয়ারগুলো দেখেছি, তারা কীভাবে টেকনিশিয়ানদের সঙ্গে সবার সঙ্গে ব্যবহার করতেন। এইগুলো আমরা শিখেছি যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে ভালো মানুষ হতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে, তাহলে অভিনয়ের পাশাপাশি এটা ভীষণ দরকার, নাহলে তুমি টিকতে পারবে না। এবং এটা না শুধু আমার বাইরে বলে না, আমার বাড়িতেও আমার বাবা সবসময় আমাকে বলতেন যে আগে ভালো মানুষ হও। ডিগ্রি তো নিশ্চয়ই পড়াশুনো দরকার, ডিগ্রি থাকবে, সব থাকবে, বাট ভালো মানুষ যদি না হতে পারো তাহলে কিন্তু সব শিক্ষা বৃথা। তো সেই জিনিসটা ছোটোবেলা থেকে আমার পরিবারের মধ্যেও আমি দেখেছি, আমি যৌথ পরিবারের মেয়ে আর কি। হ্যাঁ, আমার মামার বাড়ির দিক, বাবার বাড়ির দিক, এবং ইনফ্যাক্ট শ্বশুর বাড়ি বিয়ের পরে দেখেছি তারাও ভীষণ একটা বড় ফ্যামিলি। তো আমি খুব ব্লেসড যে সবার মাঝখানে আমি বেড়ে উঠেছি, এবং যার জন্য হয়তো আমি সবাইকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। আমার ওই একা মেকা ভ্যানে বসে থাকবো বা একা রুমে বসে থাকবো, এটা আমার কোনো দিনই ভালো লাগে না। হয়তো রেডি হওয়ার জন্য যতটুকু দরকার ঠিক আছে, বাট তারপরে আমরা সবাই হই হই করে থাকতে ভালোবাসি। রবি ঠাকুরের কথায় রয়েছে না, বিদ্যা আবরণে শিক্ষা আচরণে, সেটারই একদম। আমি সবসময় এটা মনে করি যে আমি আমার বাবা মার শিক্ষা, আমি আমার ফ্যামিলিটাকে রিপ্রেজেন্ট করছি, তো আমার কাছে একটা মানুষের নমনীয়তাটা ভীষণ ভীষণ দরকার। অন্যায় দেখলে নিশ্চয়ই প্রতিবাদ করব, কিন্তু আমার ভাল লাগে, মানে ওটা আমার কখনো মনে হয় না যে আমি ভীষণ লাউড হয়ে যাব, আমার সবসময় একটা মনে হয় কী করতে পেরেছি। যদি আমি ওপরের দিকে তাকাই তখন মনে হয় আমি তো একটা ক্ষুদ্র একটা কিছুই করিনি, প্রচুর শেখার আছে, প্রচুর জানার আছে, জানার কোনো শেষ নেই। তো সেই জন্য অহংকারেরও কোনো মানে হয় না, অহংকার জিনিসটা আমার ডিকশনারিতে নেই। অনেকে হয়তো ভাবেন যে আমি একটা যেহেতু পার্সোনালিটি নিয়ে চলি, অনেকে যারা আমার সঙ্গে কাজ করেননি বা মেশেননি, বা আমি যেহেতু অয়েলিং করি না, অনেকে ভাবে ও বাবা ওর ভীষণ অহংকার, কিন্তু না, অহংকার শব্দটা যারা আমার সঙ্গে কাজ করেছে তারা জানে এই শব্দটা আমার ডিকশনারিতে নেই। আমি এইটা আর যাই করি কোনোদিন করতে পারবো না। আমাকে কেউ প্রশংসা করলে আমি খুশি হই, ডেফিনেটলি ভালো লাগে, আমার গর্বিত ফিল করি, কিন্তু অহংকার আমি কোনোদিন করি না। আমার মনে হয় যতদিন আমি থাকবো আমি যাতে সবার আশীর্বাদ, ভালোবাসায় কাজটা ভালোভাবে করতে পারি, মানুষের মধ্যে সৌমিলি হয়ে বেঁচে থাকতে পারি, যাতে মানুষ সৌমিলিটাকে সবাই ভালোবাসে, যে না আমার অবর্তমানে যাতে বলে কি ভালো ব্যবহার ছিল বা মানুষটা কি ভালো ছিল, সেইটা যেন কারোর মন থেকে মুছে না যায়। এটা অভিনয় জীবনে, বাস্তব জীবনে এবং আমার পার্সোনাল লাইফে এটা যেন সবসময় হয়। যেহেতু তুমি আশীর্বাদের কথা বললে, দর্শকদের তো ভালোবাসা রয়েছে, তাছাড়া বড়দের আশীর্বাদ রয়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে যে ধারাবাহিকে তোমাকে মায়ের চরিত্রে পাওয়া গিয়েছিল জয় বাবা লোকনাথে, এবং সেখানে দর্শকেরা মানে মোহিত হয়ে গিয়েছিলেন তোমার অভিনয় নিয়ে, কিন্তু সেই সময়ের পরেই তুমি ডিসিশন নিলে তুমি আর কোনো মায়ের চরিত্র মানে বাচ্চার মায়ের চরিত্র করতে কিন্তু আমার অসুবিধা নেই। লোকনাথের যখন 11 বছর বয়স, তখন কিন্তু লোকনাথ মানে সন্ন্যাস নেয়, এবং আমাকে তখন চ্যানেল বলেই দিয়েছিল যে বাচ্চা লোকনাথের মা। তারপর তো লোকনাথের মাও মারা যায় আর কি, গল্প, হ্যাঁ, যেটা হিস্ট্রি যেটা বলে। এবং লোকনাথ বড় হওয়ার পরে যখন ভাস্বর চরিত্রটা করেছিল, তার
দুটো জন্ম, মানে লোকনাথের যখন 130 বা 34 বছর বয়স, তখন লোকনাথের মা আবার জন্মগ্রহণ করে গোয়ালিনীর রূপ ধরে, কিন্তু তার দুটো জন্ম পরে। এইটা কিন্তু একটা ট্রানজিশন, এটা একটা কল্প, এটা কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, মানে তখন কিন্তু ভাস্বরের মা হিসেবে নয়, এটা কিন্তু অন্য জিনিস। এটা যদি কেউ গুলিয়ে ফেলে তাহলে আমার কিছু বলার নেই। তো আমার কাছ থেকে যখন অফার আসতো যে হিরো বা হিরোইনের মা, মানে বড় আমার সমসাময়িক বা আমার থেকে একটু ছোট, তখন তো ডেফিনেটলি দেখো এই মুহূর্তে আমি করতে চাই না, একদিন না একদিন তো নিশ্চয়ই করতে হবে, তখন নিশ্চয়ই করব। সেই সময়টা আসুক, নিশ্চয়ই করব, কেন করব না। আর আপাতত তো ওই জন্য পিসির চরিত্রে একেবারে দুর্ধর্ষ ভালোবাসা পাচ্ছ ইতিমধ্যেই, কারণ সকলেই বলে না বাড়িতে এরম যদি একজন পিসি থাকে তাহলে আর ভাবতে হবে না। ঠিক যেরকম এখন রায়ানের পক্ষ নিয়ে বাবার সাথে তুমি সম্মুখ সমরে একেবারে নেমে পড়েছো, সেরম পিসি থাকলে আর ভাবনা কি। সম্মিলিত, তোমার ক্ষেত্রে জানতে চাইবো, যেহেতু তোমারও একান্নবর্তী পরিবার, বাড়ির সব থেকে কাছে ছিলেন বাবা মা ব্যতীত, বাড়ির আসলে না ওইভাবে আমার যা ফ্যামিলি, সেখানে আলাদা করলে কালকে থেকে ঝগড়া লেগে যাবে, তো বলা খুব মুশকিল। আমার মামার বাড়ির দিক থেকে আমরা 18টা ভাই বোন, আমার বাবার বাড়ির দিক থেকে আমরা 5 ভাই বোন, আর আমার শ্বশুর বাড়িতেও আমার বরেরা 7 ভাই বোন। তো বুঝতেই পারছো যে কত কত রকমের তো উই আর ফ্যামিলি। আমাদের ফ্যামিলির একটা মেম্বারকে বাদ দিলেও চলবে না, এবং আমার কাছে সবাই ভীষণ প্রিয় যারা এখানে থাকে। আমার এখন অনেক দাদা বোনেরা বাইরে চলে গেছে, বিদেশে রয়েছে। তো রিসেন্ট আমাদের সামনে একটা বিয়ে আসছে আর কি, আমার বাড়ির আমাদের পরের জেনারেশনের প্রথম বিয়ে, তো আমার মাসুতো দিদির মেয়ের বিয়ে। তো সবাই বাইরে থেকেও সবাই মানে প্রেজেন্ট থাকছে আর কি, যে যেখানে থাকে, অস্ট্রেলিয়া থেকে, নিউজিল্যান্ড থেকে, আমার দাদা ইউএসএ থেকে, আমার বোন, মানে কেউ বাকি নেই আর কি। তো সবাই আসছে, তো ওটা একটা বড় ইভেন্ট আমাদের কাছে। প্রত্যেক বছরই ডিসেম্বরটা হয়, বাট এটা একটা ডিফারেন্ট আর কি। তো ওই জন্য কাউকে আমি আলাদা করতে পারবো না, আমার কাছে সবাই ভীষণ কাছে। এবং আমাদের প্রত্যেকটা গেট টুগেদারে প্রত্যেকে যারা বাইরে থাকে তাদের বাদ দিয়ে প্রত্যেককে থাকতে হবে। আমাদের পুজোর সময় একটা গেট টুগেদার মাস্ট, আমাদের পয়লা বৈশাখে একটা গেট টুগেদার মাস্ট। এবং রিসেন্ট একজন খুব কাছের আমার মানুষকে আমি হারিয়েছি, আমার এক পিসতো দাদা, এবং সে আমার আবার সম্পর্কে আমার মাসুতো দিদির হাজব্যান্ডও হয়। খুবই কম বয়সে তিনি চলে গেলেন, তো রিসেন্ট আর কি। তো ন্যাচারালি মানে খুব অকালেই তার যাওয়াটা হলো। তো এই মুহূর্তে পরিবারে একটু শূন্যতা তো রয়েইছে। ঠিক আছে, মেনে তো নিতেই হবে, কারণ আমাদের হাতে যেটা নেই। বাট হ্যাঁ, বলতে পারো যে একটা তো লস হয়েছে। এই যে বললে মেনে তো নিতেই হবে, কারণ অনেক কিছু এরমভাবে তাহলে তুমি হয়তো বিশ্বাস করো যে যেটা আসছে বা যা হচ্ছে সবটাই তাহলে কোথাও একটা লেখা আছে তাই হচ্ছে, সেটার উপরে বিশ্বাস করো নাকি কোথাও ভাগ্যেও বিশ্বাস? দেখো, ডেস্টিনি ভাগ্য তো একই বলতে পারি আমরা। ডেস্টিনি বা ভাগ্য যেটাই বলি না কেন, দেখো যেটা লেখা আছে সেটা হবে। আগে হয়তো মনে করতাম যে না, ভালো কাজ করলেই হয়তো ভালো হয়, খারাপ কাজ করলেই খারাপ হয়। এখন সেটা মনে করি না। আমার মনে হয় যেটা আমি এখানে লিখে এনেছি না, দ্যাট উইল হ্যাপেন, নো ওয়ান ক্যান স্টপ ইট। তো আমার মনে হয় সেইটা ভেবে আজকের দিনটা নষ্ট করার থেকে যেটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যেটা আমার হাতে নেই, আমার দুটো জিনিস আছে, একটা আমার জিনিস আমার হাতে আছে, একটা জিনিস আমার হাতে নেই। তো যেটা আমার হাতে আছে যেটাকে আমি কন্ট্রোল করতে পারি আমি সেটা করি, আর যেটাকে আমি কন্ট্রোল করতে পারি না, কারণ আমি নিজে ভীষণ ওভার থিঙ্কার, ভীষণ ইমোশনাল, মানে ওই জন্য আমি না খুব চটচট করে ডিপ্রেশনে চলে যাই, ছোটো ছোটো জিনিসে ভেঙে পড়ি। কিন্তু আস্তে আস্তে ধরো জীবন আমায় শিখিয়েছে, আমার পারিপার্শ্বিক, আমার রিলেটিভস বলো, আমার হাজব্যান্ড বলো, আমার মা বলো, আমার বন্ধুরা বলো, তো তারা আমাকে যেটা বলেছে, দেখ আমি অনেক, আমার বন্ধুদের মধ্যেই অনেকে আছে আমার মতো ইমোশনাল, আবার একজন দুজন আছে তারা ভীষণ বাস্তববাদী, কিন্তু তারা ইমোশনাল। কিন্তু তাদের কাছ থেকে এটা আমার শিক্ষণীয় যে দেখো, যেরম যেরম আসবে যদি সেরম তুমি মেনে নিতে পারো, তাহলে তোমার মতো খুশি আর কেউ থাকবে না। তো এটা আস্তে আস্তে আমি শিখেছি, পুরোটা এখনও রপ্ত করতে পারিনি, কিন্তু কিছুটা আমার মনে হয় যে এটা যদি সত্যি করতে পারি, যে যেটা আছে সেটা হবেই। কোনো জিনিসকে কিন্তু আমরা আটকাতে পারবো না, যেটা হওয়ার সেটা হবে, এবং সেটা আমি দেখেছি চাক্ষুষ। তো সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া বেটার, তাহলে বোধহয় সবাই ভালো থাকবে। এবং যতক্ষণ তোমার মধ্যে প্রাণ আছে, যতক্ষণ তুমি অ্যাক্টিভ আছো, সবাইকে নিয়ে থাকো, হই হই করে থাকো, মজা করে থাকো। দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনে আছে, দুঃখ ছাড়া কোনো মানুষ নেই, তাহলে সে ভগবান হয়ে যাবে। তো সেইটাকেও জয় করে, সেটাকেও ব্যালেন্স করে, আনন্দ দুঃখ সব মিলিয়ে তো একটা জীবন। তো সবটাকে মিলিয়ে আনন্দে থাকো, হই হই করে থাকো, এবং হিংসা করো না। আমি সবাইকে বলছি, আমাদের গোটা পৃথিবীটা হিংসায় ভরে গেছে। নিজের মতো নিজে কাজ করো, নিজের যোগ্যতায় কাজ করো, লেকপুল বন্ধ করো, মানুষের মানে কি বলবো, মানুষের খারাপ চাওয়া বন্ধ করো। নিজের, আমি বলছি না যে একদম উদার হয়ে আমার খারাপ হোক মানুষের ভালো হোক, না না সেটাও করতে হবে না, নিজের ভালো চাও, কিন্তু অন্যের ক্ষতি চেও না। স্বার্থপরের মতো এটাও করতে পারো, তাতেও অনেকের উপকার হবে। শুধু ভালো থাকো, সবাইকে ভালো রাখো, তাহলে দেখবে চারপাশের মানুষগুলো সবাই ভালো, তুমি নিজেও ভালো।
তোমার এই কথার সূত্র ধরেই বলি, প্রথমে আমি শুরু করেছিলাম প্রাণোচ্ছল একজন মানুষ। সেটা বলার কারণ হচ্ছে আমি যখন নিজে তোমায় দেখেছিলাম আলো সিনেমাতে, সেখানে চরিত্রটা দিয়ে আমার মনে হচ্ছিল সৌমিলিদি এটাই, মানে আমার মনে হয়নি যে তুমি অভিনয় করেছিলে, আমার পার্সোনালি মনে হচ্ছিল এই মানুষটা এরকমই। এবং ব্যক্তিগতভাবে যখন কথা হয়েছে তখন তো আমি দেখলাম যে হ্যাঁ সেই মানুষটা একেবারে সেরকম। তুমি অলরেডি 16টা স্টিচ আছে, আমাকে দেখে তো শান্ত ভেবো না, সবাই এটা বলে, কিন্তু আমার সঙ্গে মেশার পর কেউ বলে না। আমার শ্বশুরমশাই আমাকে নাম দিয়েছিলেন FM রেডিও, মানে বাড়ি গেলে আমি অন হতাম, বলতো তুমি না থাকলে আমার ভালো লাগে না, মানে আমার বাপের বাড়ি যাওয়ার নিয়ে তারা চাপে পড়ে যেত আর কি, আবার কদিনের জন্য যাবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তারপর বাড়িটা ফাঁকা, মানে চলে এসো, মানে এরকম আর কি। তো সেই মানুষগুলো আজকে নেই, সেই মানুষ আমার বাবা শ্বশুরমশাই দুজনকে আমি হারিয়েছি, তো আমিও তাদের ভীষণ ভীষণ মিস করি, একটা শূন্যতা তো রয়েছে। হ্যাঁ, মানে তারাও ভীষণ ভালোবাসতেন এরকম। তো আমি নিজেকে যতদিন বাঁচবো আমি এরকমই রাখার চেষ্টা করব, আমি এরকমই থাকতে চাই, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই যে আমি জানি না আমি কত দূর যেতে পারবো, বাট যাই হোক জীবনে, যাই হোক, যেন কোনো দিন কারোর ক্ষতি না করি, এবং যাতে কোনো দিন আমার ডিকশনারিতে যে শব্দটা নেই অহংকার, সেটা যেন কোনো দিন না আসে। 16টা স্টিচের কথা শুনছিলাম আর কি, 16টা হাত ধরে ঘুরছিলাম, একটা বন্ধু ছেড়ে দিল, মাথায় লাগলো, মাথা ফেটে গেল, স্কুল থেকে হসপিটালে নিয়ে গেল, স্টিচ পড়লো। আর একবার দোলের সময় আমি আর আমার মাস্তুতো বোন খুব দৌড়াদৌড়ি করছি, খেলছি, তোমার মা বলছে গেটটা কিন্তু, তখন তো ছোটো, গেটটা কিন্তু ফিরে আসবে, অত জোরে দিস না। কে কার কথা শুনে গেটটা দিয়েছি, গেটটা ফিরে মানে বাউন্স ব্যাক করলো, মাথায় লাগলো, 16টা স্টিচ। তো এরকমই আর কি, মা আমাকে পিলারে বেঁধে রাখতেন। আমার মুখে টিচাররা এখন আমাকে দেখা হলে বলে, সেই সৌমিলিকে আমরা মেলাতে পারি না, মুখে সেলোটেপ দিয়ে আটকে বসিয়ে কাবারের ওপর বসিয়ে রাখতেন, এবং আমার রিপোর্ট কার্ডে একটাই জিনিস লেখা থাকতো, টু মাচ টকেটিভ। সেটা এখনও কমেনি, সেটা এখনও আছে। আর বলা হয়তো যে যারা বেশি কথা বলে তারাই বেশি মনের ভাবটাকে প্রকাশও করতে পারে। হ্যাঁ, সেটা আমি মনে করি। আমি না চুপ থাকতে ভালোবাসি না, আমার খারাপ লাগুক ভালো লাগুক, যেমন বরের সঙ্গে, হ্যাঁ 12 বছর ধরে প্রচুর ঝগড়া, প্রচুর ভুল বোঝাবুঝি, আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঠিক আছে, কিন্তু ওই মানে মনের ভেতর কথা রেখে হয়তো বরকে বলতে পারছে না, আমার যে বেস্ট ফ্রেন্ড তাকে জানি সে এই হয়েছে, অন্যের সঙ্গে এই হয়েছে, এটা বলছি তুই বল, না বলিনি, আমি টেক্সট করেছি, আমি হোয়াটসঅ্যাপ করেছি, আমি SMS বলছি, SMS-এ কী বললি, যা বলার SMS-এই বলে দিয়েছি, মুখের ওপর বলতে পারছি না, সামনাসামনি বলতে পারছি না। তো দিস ইজ লাইফ, দিস ইজ লাইফ। আর এইভাবেই থাকো তুমি সৌমিলিদি, এবং বারবার এইভাবেই আমাদের কাছে নতুন নতুন চরিত্র নিয়ে আসো। আপাতত যে চরিত্রের মাধ্যমে দর্শকেরা তোমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছেন, তা নিয়ে দর্শকদের কি বলতে চাইবে? আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যেতে চাই। যেরকম আপনারা আমায় এত বছর ভালোবেসেছেন, এত বছর আশীর্বাদ করে এসেছেন, প্লিজ সেরকমটাই করে আসবেন, যাতে আপনাদেরকে ভালো কাজ আমি উপহার দিতে চাই। এবং অবশ্যই পরিণীতা পরিবারের পক্ষ থেকে জানাবো যে এটা আমাদের নতুন যাত্রা শুরু জি বাংলায়। তো আপনারা সবাই প্লিজ পরিণীতা দেখুন প্রত্যেক দিন রাত 8টায়। নিশ্চয়ই আপনারা এই ইন্টারভিউটার পরপরই আবার দৌড়াবেন দেখতে, কারণ একটা এপিসোডও তো মিস করা যাচ্ছে না, কারণ টান উত্তেজনা রয়েছে পরিণীতায়, প্রত্যেকটা পর্বে রয়েছে চমক, আর সেই চমক যাতে মিস না হয় তাই নজর রাখছেন ধারাবাহিক। আর এরকমই আরও অফ স্ক্রিন আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন।